বলছি কি স্বামী, শুনলাম নাকি এই ঘর ছেড়ে আবার সেই নতুন ঘরে যেতে হবে? হ্যাঁ, একদম ঠিক শুনেছো। যাক, বাঁচা গেল। এই ঠান্ডার ভিতরে এই ঘরে প্রচন্ড ঠান্ডা লাগে, নতুন ঘরে গেলে একটু মজা পাওয়া যাবে। আজকেই চলে যেতে হবে কিন্তু। হ্যাঁ, আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের আর কটা জিনিস আমরাও গুছিয়ে নিয়েছি, শুধুমাত্র কনফার্ম করতে আসলাম যে ওই বাড়ি যাচ্ছ কিনা। আরে তোমরা চাপ নিও না, তোমাদের বুঝেছো, কালকে ওই কেসটা পুরো তুলে দেবো। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। বলছি কি, আমার মনে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। বলছি কি, কেসটা তুলে নেওয়ার পর তোমরা আবার আগের মতন করবো না তো? কি যে বলো স্বামী, তোমার যদি এরকম মনে ডাউট থাকে তাহলে কেস তোলা লাগবে না, থাক। আমাদের কোনো সমস্যা নেই, মাসে একবার গিয়ে হাজিরা দেবো তো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা যেন সুখে শান্তিতে থাকো। কি ঠাকুরপো, তুমি প্যান্ট পরোনি? কি রে ঢ্যাবনা, প্যান্ট না পরে চলে আসিস? আরে বাবা, প্যান্ট পরেছি, এই মোটামুটি লুঙ্গিটা পরতে ভুলে গেছিলাম। তুইও জানা কাজ বাজ করিস, তা বলার মতো না। আরে বাবা, আমি মেয়ে ছেলের গলাতে দৌড়াই আইছি, আমি কে আবার হাগুদারে মারতে আইছে তার জন্যই দৌড়াই আইছি। ওরে বাবা না, তোমার হাগুদারে আমরা মারবো কিসের জন্য? তাহলে কোন কথায় ছিলাম, যে কেস তুলে নিলেও তোমরা আমার উপর আর কি টর্চার করবে না, আর আগের মতন ব্যবহার করবে না তো? না গো স্বামী না, তুমি যে কি যে বলো, তোমার কেস তোলার দরকার নেই, বুঝেছো, এইভাবেই থাক। ঢাবনা, কি শুনলি? কি শুনবো, তুমি যা শুনেছি আমিও তাই শুনেছি। কেন, ঢাবনা কিছু বলছে নাকি? মাথা খারাপ বৌদি, আমি কি বলতে যাবো? আমি তো বলতেছি বৌদিদের কেসগুলো তাড়াতাড়ি তুলে নাও, বেচারা এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছে আমাদের, আর এনাদের উপর কেস রেখে কোনো লাভ আছে? ঠিক আছে, তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা, তাড়াতাড়ি ওই বাড়ি চলে যেও। হ্যাঁ একদম। বলছি কি, পুরোনো ঘরটাতে থাকবো নাকি এই ঝুমা যে ঘরে থাকতো সেই ঘরে থাকবো? কোথায় থাকবো? আরে বাবা, তোমাদের যেখানে ইচ্ছে সেখানে থাকো, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা নতুন ঘরেই থাকবো। হ্যাঁ, আর ঝুমারে কি পুরোনো ঘরে দেবো? সেটা তোমাদের ইচ্ছা, তোমরা কোথায় রাখবা কি না রাখবা। আসি তাহলে। আসো। চল চল, তাড়াতাড়ি চল, নতুন ঘরে যেতে হবে। হাগুদা। বল ঢেবনা। সত্যি না মাইরি, তুমি না কেস খাওয়ানো কল করো? শুনি তো, নিজের কানে শুনেছিস তো? আরে বাবা, সে নাই শুনলাম, আর নয় ওরা সেরকম করবে না, তোদের সামনে বলার দরকার কি? হ্যাঁ, শুধু শুধু আমার উপর এখন সন্দেহ করলো না, এখন যদি কোনো বদলা নিতে হয় তাহলে এরা আমার উপরে নেবে, বোঝো না তুমি? আরে না রে না, কোনো বদলা নেবে না, কি যে বলিস। ঢেবনা, ঢেবনা, হাগুদা কেলো করিছে আমার বউর গলা যে, তোরে মনে নিতে আইছে। ঢেবনার বাচ্চা, বলো কি এখানে নাই? হারামজাদা, তখন থেকে ডাকছি, সাড়া দিস না কেন? আরে বউ, আমি হাগু করতে গেছিলাম তো, এই সবে একটু দরজাতে ঢুকলাম, এর জন্য শুনতে পাইনি। বলছি ঢ্যাবনা, দুদিন ধরে বাড়ি আসিস না, আমার মনটা কিরম কেঁদে যাচ্ছে, চল চল বাড়ি চল। হ্যাঁ না বউ, আমি আর বাড়ি টাড়ি যাবো না। ওই বলি হাই, চলো শোনো, তুমি বাড়ি না গেলে আমার একা একা ভালো লাগে না, রাত্রিবেলা ভূতের স্বপ্ন দেখি, চলো। আমি যাবো না রে, তুই বাড়ি নিয়ে আমার মারবি আমি জানি। না না, সত্যি বলছি, কিচ্ছু বলবো না, চলো। না না, আমি যাবো না। কেন সোনা পাখি, তুমি এখানে থাকবা কেন? বৌরি ঠিক তুমি এখানে একা একা থাকবা মানে বুঝলাম না ব্যাপারটা। এই হাগুদারে আর ফুটোদারে ছেড়ে আমি কোথাও যাবো না। তাহলে আমাদের বিয়ে করেছো কেন সোনা পাখি? তুই তো আমার ডিভোর্স দিতে চাইছিলি, এখন ডিভোর্স দিয়ে দে, আমার কোনো অসুবিধা নেই। ও বাবা, তুমি ডিভোর্স দেবা তাই? আসো আসো, কাছে আসো। না না, তুমি যা বলবো দূর থেকে বলো। ডিভোর্স দিতে কত টাকা লাগে জানো? কত টাকা? এক কাজ কর, তুই 12 লাখ টাকা দিয়ে তোর ডিভোর্স দিয়ে দিচ্ছি। 12 লাখ টাকা থাকলে কি আর আমি এখানে থাকতাম? এতক্ষণে দুবাই গিয়ে আমি ব্যবসা শুরু করে দিতাম। বাবা, এইখানে খাতি পায় না, আবার দুবাই যাবে। ঢাবনা, কি বাড়ি দিক যাবি? মাথা খারাপ নাকি তোমার? তো আমি আগেই বলেছি, তোমাদের ছাড়া আমি কোথাও যাবো না। এই শোনো, ঢাবনার বউ প্যাবনা, হ্যাঁ এই ঢাবনা যাবে না, শুনিছো? পুরা মুখো যাবে না, হো যাবে, ওর বাপ যাবে, চ্যাংদুলা করে ধরে নিয়ে যাবো। তুমি তো জবরদস্তি নিতে পারো না, তোমার কোনো অধিকার নেই। আমার অধিকার নেই তো তোর অধিকার আছে? হ্যাঁ, বিয়ে আমার সাথে না তোর সাথে? হ্যাঁ হারামজাদা, মুখের ভাষা সাবধান। হাগুদারে কোনো উল্টো পাল্টা কথা বললি কিন্তু তোর নাকের বিট শোন করে দেবো। ওরে বাবা, এমন বলতেছে মনে হয় নিজের দাদা। হাগুদা যদি তোর এতই তো নিজের দাদা হতো, তাহলে তোর টাকা দিয়ে কিনে নিত। 12 লাখ টাকা দিতে বল, আর তুই থেকে যাই এখানে সারা জীবন গোলামি কর। দেখো, কথাবার্তা ঠিকঠাক করে বলবা। ঠিকঠাকের কি রে, ঠিকঠাকের কি? হ্যাঁ মানে ছেলেটার পুরো মাথাটা খারাপ করে দিছিস, বাড়ি যায় এখন থাকতেছে না 1 মিনিটও, সুযোগ পালি এদিক ধরে চলে আসতেছে, কি বেরোনাস করেছিস ওর? দেখো, ভালোভাবে বলছি, মুখের ভাষা ঠিক করে কথা বলো, বুঝতে পারিছো? তোমার বড় আমরা কি বলবো কিচ্ছু বলিনি, খালি আমাদের বাড়ি আইসে ভালোবাসা দিছি, খাওয়া দাওয়া দিছি, তাই এখান থেকে যাচ্ছে। ও বাবা, কেন আমার বড় আমি ভালোবাসা দিই না, খাওয়া দাওয়া দিই না, তোরা কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, সেটা আমরা কি করে জানবো? ভালোবাসা দাও না লাথি কুতো দাও? দেখ রে হাগুর বাচ্চা, উল্টো পাল্টা কথা বলি কিন্তু এক গুদুম করে মারবো। উরি বাবারে, উরি মারে, কি জোরে লাথি মারলো রে, কি জোরে লাথি মারলো। হারামজাদা, তুই এই হাগুর জন্য আমার লাথি মারলি? আর একবার মুখ দিয়ে উল্টো পাল্টা বিশ্রী ভাষা বেরোলি, নাকের বিট তো সমান করেছি, এইবার বুঝছিস তোর টাকের বিট সমান করে দেবো কিন্তু। একদম ভালো ভালো এখান থেকে কেটে পড়, আমি কোথাও যাবো না, হাগুদার জন্য আমি সারা জীবন থাকবো এখানে, গোলামি করবো। হারামজাদা দিয়েছে আমার সঙ্গে, আর তুই আমারে মারলি, আমার সাথে সংসার করবি না, এখন বলছিস সাগুর বাড়ি থাকবি? দাঁড়া, তোর একদিন কি আমার একদিন, এক করে আমি নাম্বার ডেকে নিয়ে আসবো, যা। তুই নাম্বার না নাম্বারে 14 গুছি ডাকি নিয়ে, তাতে আবার যায় আসে না। হারামজাদা, হাগুর জন্য মারলো। ভাই, তুই আমার জন্য তোর বউরি মারলি? অপদার্থরা মারাই ঠিক, ওর মুখের নোংরা নোংরা ভাষা শুনেছো, তাই বলে মারলি? তোমার যে উল্টোপাল্টা কথা বলবে হাগুদা, তার আমি ছেড়ে দেবো না। তুমি আমার জন্য কত কিছু করেছো, আর সে আমার বউই হোক আর যেই হোক, এরকম উল্টোপাল্টা কথা যদি বলে আমি চুপচাপ মেনে নেবো না, তার নাকের বিট সমান করেই ছাড়বো। হ্যাঁ, এত ভালোবাসিস তুই আমার ভাই? ভালোবাসা মানে 2.5 কেজি 3 কেজি ভালোবাসি। আয় ভাই, কাছে আয়, দূরি কেন আমার কোলাকুলি করে, একটু আয়।
হ্যাঁ গোদা, আমি তোমাদের বাড়ি থেকে যেতে চাই। আমি ওই কালনাগিনীর সঙ্গে সংসার করতে চাই না। আরে কালনাগিনী তো আমার বউর নাম। ও ডাবাটা কালনাগিনী। হ্যাঁ, কালনাগিনী মানে খালি নাম নাকি? একটা শয়তান বজ্জাত, হ্যাঁ, লম্পট। চল চল, নতুন বাড়িতে যেতে হবে, চল। চলো তাহলে, হ্যাঁ, নতুন বাড়িতে গিয়ে কায়দা কম্বল করে বাংলা খাই। ফুটো যদি জানে না, হ্যাঁ, এরকম তোর বউ এসে উল্টোপাল্টা বলিস, ফুটো কিন্তু চেতে যাবে। হ্যাঁ, চেতারই দরকার। আমার বউ রে ডিভোর্স করাতেই হবে। তোমরা একটু চেষ্টা করো, যে করে হোক। ওই এমনি ডিভোর্স হয়ে যাবে 2-4 বার। তুই যেরকম হেডশট মারিছিস না, এরকম দিলি পারে এমনি ও পুরো কাত হয়ে পড়ে যাবে, আর তোর পিছনে লাগবে না। বলছি কি স্বামী, আজকে স্কুলে না গেলে হতো না? আমার ভালো লাগছে না। আজকে স্কুলে ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি গিয়ে চলে আসবো। আর ফোন তো তোমার কাছে আছে, কোনো অসুবিধা হলে ফোন করো। হ্যাঁ, বলছি কি, তোমার মাকে কদিন এনে রাখলে হতো না? ঠিক আছে, দেখি মাকে বলে দেখবো আসে কি। আর আমাদের বাড়িতে কোনো কাজ নেই, দুটো রান্না করার খাওয়া, তাছাড়া কোনোই কাজ নেই। তাও সামনের মাস থেকে ভাবছি কাজের লোক রেখে দেবো। আরে না স্বামী, দুজন মানুষের রান্না ও আমি পারবো। শুধু শুধু কাজের লোক রেখে কোনো লাভ নেই। না না, সামনের মাস থেকে কাজের লোক রেখে দেবো। তুমি বরঞ্চ তোমার মার সঙ্গে কথা বলো। আমিও মানে স্কুল থেকে এসে আমি একবার কথা বলবো শাশুড়ি মার সঙ্গে, যদি এসে থাকে তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, বলে দেখো, আমিও বলে দেখবো। আর শোনো, ঘরের থেকে বাইরে কোথাও যেও না, হ্যাঁ? আর কিছু দরকার হলে আমায় ফোন করো, কাছেই তো স্কুল, চলে আসবো। ঠিক আছে স্বামী। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, না হলে তো যেতাম না। হেড স্যার বলে কথা, আমি না গেলে তো আর হয় না। এখন আর কি করব বলো? ঠিক আছে স্বামী, যাও, কোনো সমস্যা নেই, যাও। ঠিক আছে জানেমান, আসছি আমি। ভালোভাবে যেও। আচ্ছা। আজকে শরীরটাই ভালো লাগছে না, মাথাটা কিরকম বেশি ঘোরাচ্ছে। তাই বলেছিলাম স্বামীকে যেও না, কিন্তু এখন কাজ আছে, আর কি করা যাবে বলো? বাড়ির দুজন মানুষ, আর কি বা করা যায়? বাড়ির আশেপাশে কোনো বান্ধবীও নেই যে তাকে ডাকবো। যাই হবে। বলছি দিদি, আমি কি রান্না করব? আমার মাথা রান্না কর, মাথা। কালকে রান্না করছিস না ডাল, তা শালা নুনি পোড়া এরকম হয়েছে, কেউ খাতি পারেনি। তোর বোধ ভাসি নাই? হ্যাঁ, ডালে কেউ অত লবণ দেয়? ও দিদি, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, আমি ডালে 2 চামচ লবণ দিয়েছি তো। চামচ কত বড়টা দেখেছিস? হ্যাঁ, 2 চামচ লবণ দিস কোন আক্কেলে? হ্যাঁ, ভুলে গেছি দিদি, আজকে ভালো করে রান্না করবো। তোর আর রান্না করার দরকার নাই। তোর আমাকে মিনছে, তোর তরকারি গুছাই দিয়ে আমি রান্না করছি। তুমি করবা? তাহলে তো খুব ভালো হয়। তোমার হাতে রান্না না হেভি লাগে। লাগবে না, বসে বসে খাতি পালি লাগবে না। হারামজাদি কোথাকার, রান্নাটাই শেখে নি। ওরকম বলছে কেন দিদি? তুমি রান্না করো না, তোমার রান্না না হেভি লাগে। শোন, তুই যে শয়তানি করছিস, পজ্জাতি করছিস, আমি বুঝতে পারতেছি, বুঝতে পারিস? তোর হাতে নাতে সব চালাকি আমি বুঝতে পারছি। এত মানুষের রান্না, নালে তুই আমাদের 3-4 জনের হলে তোরে দিয়ে রান্না করাতাম, বুঝতে পারিস? এখন খারাপ হলে সবাই আমারই বলে যে তুমি কাছে থাকি কি করো। হারামজাদি, তুই ইচ্ছা করে লবণ বেশি দিচ্ছিস, সে আমি বুঝতে পারছি। এই যে বলে দিদি, এমনি পড়ে গেছে। এমনি পড়েছে, নাটক দেখাস না আমারে, বুঝতে পারিস? তোরে আমার চিনা আছে, তুই হচ্ছে হাড়ে হাড়ে শয়তান। ওরকম বলছে কেন দিদি? নতুন নতুন হাতে খড়ি তো ভুলভাল হয়ে যায়। তোরে অন্য সময় ট্রেনিং দেবানি, দাঁড়া। আজকে এখন তাড়াহুড়োর ভিতরে আমি রান্না করে ফেলি। আচ্ছা দিদি, রান্না করো। বলছি কি মা, খিদে লেগেছে, কিছু আছে? না বাবা, এই সবে রান্না করতে আসছি। কিছু থাকলে বানিয়ে দাও না, ভীষণ খিদে লেগেছে। কি খাবা বাবা তুমি? আমার কিছু খাওয়ার দরকার নেই, আমার খিদে লাগেনি। ওরকম বলছো কেন? দরকার নেই আমার খাওয়ার। আরে বাবা, তুই ঘরে গিয়ে বস, আমি তোর জন্য পটাপট করে চিকেন স্যুপ বানিয়ে দিচ্ছি। আচ্ছা মা। আমি বললাম তখন বললি না, মা বললো তখন বললি হ্যাঁ। তুই যে শয়তানি করিস, তোর হাতের থেকে তোর নিজের ছেলে মেয়ে হলেও কোনোদিন খেতে চাইবে না, তাই নাকি? এক সময়ের কথা মনে পড়ে, নিজের হাত দিয়ে নিজের ছেলেকে বিষ খাইয়ে দিয়েছিলে। দেখ, ওসব পুরনো উল্টোপাল্টা কথা বলবি না। হ্যাঁ, এখন দোষ ধরিয়ে দিলে পুরনো হয়ে গেল, তাই তো? আর আমি করলে দোষ, তুমি করলে কিচ্ছু না। ভালোভাবে রান্না করতে দে, আমার মাথা গরম করিস না, এখান থেকে বের হ, দূর হ। ঠিক আছে। শালা রান্নার মুডটাই খারাপ করে দিল। যাই দেখি ছেলেটার জন্য একটু চিকেন স্যুপ বানিয়ে নিয়ে যাই। যাই দেখি, একটু বাথরুম থেকে আসি। শালা মাস্টারের বাচ্চা, হ্যাঁ, আমারে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছিস? এখন আমার বাবা হবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেবো না। কোথায় গেল মাস্টারের বউটা? বাথরুমে গেছে হয়তো। বড় ঢ্যাবনাটা গাড়ি চালিয়ে কেবল স্কুলে গিয়েছে। বড় ঢ্যাবনারে তো কিচ্ছু করা যাবে না, এই সতীনকেই মারবো। শালা আর একটা বিয়ে করেছি, এখন আমার দোকান সাজাই দেবে, 50-60 হাজার টাকা দিয়ে ডুপ্লিকেট মাল দিয়ে দোকান সাজাই দেবে। হ্যাঁ, তো খাই না। আমি এখন এই বুড়ো সংসার করবো, এই মালের কাছে অনেক টাকা আছে, এইভাবে ছেড়ে দিলে হবে না। এখন যদি একটা ছেলে মেয়ে হয়ে যায়, তার উত্তরাধিকারী সে হয়ে যাবে। আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেবো না। আমার নাম হচ্ছে শেফালি। তাড়াতাড়ি কাজ শুরু করে দি, সারা ঘরে পোড়া মোবিল ছড়িয়ে দেবো। পা পিছলে যাবে, মাস্টারের বউ সব খেল খতম। শেফালির সাথে ফাজলামও ভালো করে সব জায়গা দিয়ে দিই। হয়েছে, আর বেশি দেওয়া যাবে না, বেশি দিলি পারে দেবার কেন ধরা পড়ে যায়। আমার সাথে ফাজলামো? হ্যাঁ, মাস্টার বিয়ে করেছে, আবার সংসার করবে, আর আমি সারা জীবন ভিক্ষা করে মরবো, তাই তো? কোনোদিনই না, কোনোদিনই না, কোনোদিনই না। আমি বেঁচে থাকতে তা কোনোদিনই হতে দেবো না। কিরকম একটা মাথা ঘোরাচ্ছে রে বাবা, একটু শুয়ে পড়ি দেখি। হুমাগো, হুমাগো, কি হলো? পাবিসে পড়ে গেলাম রে। কে তেল ছিটে রেখেছে রে বাবা রে? কে তেল ছিটে রেখেছে? হুই মাগো, হুরি বাবা রে, হুরি বা, হুরি বাবা রে, বাঁচাও, কে আছো বাঁচাও, একটু উপকার করো আমায়, আমি উঠতে পারছি না। হুরি বাবা রে, হুরি মা রে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও, আর বাঁচাও, বাঁচাও, বাঁচাও। হারামজাদি, কেমন লাগে? হ্যাঁ,
আমার জীবনের কাটা হয়ে দাঁড়িয়েছিস তুই। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে বিয়ে করে তুই এখন সংসার পাতাচ্ছিস। হ্যাঁ, আর আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে মরবো? তা কোনোদিনই হবে না। হ্যাঁ, আমার নাম শেফালি, লোক পড়ি মিনসি। কত শখ, সংসার করবে, বাবা বাবা, ছেলে মেয়ের মা হবে। দরদ উতলে উঠছে। যাই দেখি তাড়াতাড়ি ঘরটা পুরো পরিষ্কার করে দিয়ে একদম বেরিয়ে পড়ি। কোথাও যেন তেল ফেল না থাকে, না হলে আবার সন্দেহ করবে, পুলিশ কেস খামারি হবে। তার জন্য ভালো করে সবগুলো একদম পোচা লাগিয়ে তেল ফেলে একদম উঠিয়ে নিতে হবে। আর এই মালটা মরে গেছে কি অজ্ঞান হয়েছে তা কে জানে। যাই হোক, ধরাধরির দরকার নেই, তাড়াতাড়ি কাজ সেরে ফেলি। কাপড় ছাপড়ও আনিনি, নিজের শাড়ি দিয়ে এখন মুছতে হবে। আর কি করবো, এখানে একটু থাকতো, আমি চিকেন স্যুপটা দিয়ে আসি। না না দিদি, তুমি কষ্ট করে যাবে কেন? হ্যাঁ, আমি দিয়ে আসছি। তোর উপর কোনো ভরসা নেই, যেতে যেতে কি মিশাই দিবি এর ভিতরে তার কোনো গ্যারান্টি আছে? কি যে বলো, একবার ফাজলিমিটি করেছি বলে এখন সবাই আমার উপর সন্দেহ করে। তুমি তো কাম করোনি, এখন তো সবাই তোমার বিশ্বাস করে। তা আমার সেই সুযোগটা দাও, বিশ্বাস জোগাতে সবার মনে একটা সুযোগ দাও। তোরে দেখে মনে হয় না যে তুই কোনোদিন শুধরাবি। তুই হারামি তো হারামি রয়েই যাবি। এরকম বলো না দিদি, আমি ভদ্র হয়ে গেছি। তোর মুখ দেখে তো মনে হচ্ছে না তুই ভদ্র হয়ে গেছিস। দাও দিদি দাও, হ্যাঁ আমি দিয়ে আসছি। কোনো দরকার নেই, তুই রান্নাঘর পাহারা দে, বিড়ালে মাছ ফাছ খেয়ে না যায়। আচ্ছা যাও তাহলে, দিয়ে আসো। বাবা কত সুন্দর গন্ধ আসছে, যদি আমি একটু পেতাম খেতে। যা যা দিয়ে আয়, হারাম জানি, আমায় তো দিতে দিলি না। এবার দেখ কি করি আমি। ভালো বুদ্ধি লাগাইছি, রান্না বান্না আমার আর লাগবে না, এরাই কাজ বাজ করবে, আমি খালি দাঁড়ায় দাঁড়ায় গল্প করবো। আসলে রান্না করা একটা ঝামেলার কাজ। গ্যাস সিলিন্ডার অন করে রাখবো নাকি? ঘরে ঢোকার সাথে সাথে যেই চালু করবে ব্লাস্ট হয়ে মারা যাবে। না না, এইসব ফাজলামি বুদ্ধি পরে করবো, এখন ছোটখাটো বুদ্ধি দিয়ে কাজ চালাতে হবে। মেইন তো এই কালনাগিনী আর শাকচুন্নি দি সবার মাঝখানে খারাপ বানাতে হবে। বুদ্ধি বুদ্ধি কি লাগানো যায়, বুদ্ধি আইডিয়া। কালনাগিনী তরকারি রান্না করে রাখিস না, তার ভিতরে 2 চামচ লবণ দিয়ে দি, সবাই খেয়ে কালনাগিনীর গালাগালি করবে, আর আমি হাসবো দূর থেকে, ইয়া ইয়া। তাই করি তাহলে, এই মিটকেসের ভিতরে রেখেছে তো সবগুলো লবণ দিয়ে দেবো। না 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 না, সবগুলো লবণ দিলে ডাউট করবে। একটার ভিতরে দিতে হবে, ভালো তরকারি মাছের ঝোল রান্না করেছে, তার ভিতরে দেবো আমি এই লবণের গুঁড়ো। আমার সাথে ফাজলামো দেখ, কাল লাগনি তোরা সবার চোখের সামনে যদি খারাপ না বানাতে পারি, তাহলে আমার নামে ঝুমানা। এই হাম, যদি ওখানে কি করছিস তুই? কই কিছু না তো দিদি, এই বেসিনে হাত ধুচ্ছিলাম। ওরা আমাকে মিনসে, তোরা ওখানে কে যেতে বলিস? এখানে এই যে দিদি চলে আইছি। সত্যি করে বল, তুই ওখানে কি করছিলি রে? আসলে কি বাপের জন্য কোনদিন গ্যাস দেখিনি তো, হ্যাঁ তাই তো গ্যাস দেখতেছিলাম কি করে চালু হয়। গ্যাস কোথায়, তুই কোথায় ছিলি? গ্যাস ধরার পরে হাতে কিরম একটা বাসে গন্ধ বেরোচ্ছিল, তাই এই বেসিনে হাত ধুচ্ছিলাম। তোর এই ঘরে রাখা ভুল হয়েছে, তুই যে কত বড় শয়তান, কোথায় কি মিশাই দিবি তার নাই ঠিক। না না দিদি, কি মিশাবো? হ্যাঁ আমি তো খাবো, তোমাদের সঙ্গে তো আমিও খাবো, আর যদি কিছু মিশাই তাহলে তো আমিও পটল তুলে যাবো। যাই রান্না করি আমরা করি, আর অন্য কেউ করুক, আগে তোরে খাওয়াবো, বুঝতে পারিস? তোরে যদি আগে খাই তাহলে তুই আর ফাজলামি করতে পারবি না। আচ্ছা দিদি, কোনো সমস্যা নেই, আগে আমারই খাইও। দেখ কথায় কথায় দিদি বলবি না, বুঝতে পারিস? তুই হচ্ছে 1 নম্বর শয়তানি, আর তুই আমার দিদি বলতেছিস? ঠিক আছে দিদি, 6 নাম্বার চটিতে বাড়ে কিন্তু তোর মুখ একদম 8 নাম্বার করে দেবো। ঠিক আছে দিদি, লজ্জা নেই, একদম নির্লজ্জ। থ্যাংক ইউ। একটা আলু ভাজা রান্না করে ফেলি, এর সাথে খালি খালি লেগে কোনো লাভ নেই। বলছি কি দিদি, আমার রান্না শেখাবা? দূর হ আমার চোখের সামনে, দূর হ। এরকম করছো কেন দিদি, শেখাও না। মাথা গরম করিস আমার চোখের সামনে, দূর হ। তাড়াতাড়ি সময় নষ্ট না করে রান্না করে ফেলি। আমি তো এটাই চাচ্ছিলাম, রান্নাঘর থেকে আমি বিদায় হয়ে যাই, রান্নার শব্দ তোর ঘরে আসবে। আস্তে আস্তে সবার মনের ভিতরে কালনাগিনীর জায়গা বিষধর করে দেবো। এরপর থেকে মালটাকে আর রান্না করে রাখা যাবে না, কোথায় কি মিশাই তার কোনো গ্যারেন্টি নেই। পটাপট করে আলু ভাজাটা করে ফেলি। কিরকম একটা গ্যাস গ্যাস গন্ধ বেরোচ্ছে, মালটা আবার গ্যাস খুলে রাখিনি তো? না না ঠিক আছে। পাদু, তুমি আমাদের বাড়ি আসছো, তোর একটু চা কফি খাওয়াবো, কিন্তু বিয়ে থা করিনি, কে করবে বলো? হ্যাঁ বসো, তো আমি একটু চা কফি করে নিয়ে আসি। না না, এখন আমরা কিচ্ছু খাবো না, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসছি। বলছি কি, আপনারা একটা বিয়ে দিয়ে দেবো। বলছি কি, আমার বিয়ে হবে? আমার ছাদে তো একটাও চুল নেই। কিচ্ছু দরকার নেই, পাদু যেখানে আছে পটাত করে বিয়ে হয়ে যাবে। দেখিস হাগুদা, এদিকে আমাদের ডিভোর্স করাই পারতেছি না, আর এদিকে পাদু দেখিস ওইদিকে বিয়ের লাইন করাই দিচ্ছে। আরে সবার একটু বিয়ে করার দরকার, স্যাক একটু খাওয়ার দরকার, নাহলে জীবনের মর্মটা বুঝলো কি? বলছি কিরকম ধরনের মেয়ে লাগবে? আরে মোটামুটি একটু সুন্দরী হলেই হবে। গরিব ঘরের হলে হবে? হবে মানে দৌড়াবে, শুনিস গরিব ঘরের মেয়ে ভালো হয়। বিয়ে করো, তারপর বুঝিয়ে নে ভালো হয় কিনা। কিছু বললেন কি হাগুদা? না না, তোমার কথা কিছু বলছি না, এমনি একটু আলোচনা করছিলাম। তা উকিল বাবু, যে কাজের জন্য আপনার কাছে আসা, কালকে যে আমার 2 বউর নামে আর একটা মেয়ের নামে 3 জনের নামে কেস আছে, এই কেসটা উঠাতে হবে। তার জন্য কি কি লাগবে? বলছি কি কেস ছিল? অ্যাটেম্পট টু মার্ডার। বাবা, এ তো বিশাল বড় সড়ো কেস। বলছি কাকে মারতে চেয়েছিল? এই গুণধন আমি। আরে ফুটো, তোমারে মারতে চেয়েছিল? আর বলো না, তখন 1 কোটি টাকার মালিক ছিলাম তো, এর জন্যই। 1 কোটি টাকা? ও অনেক বড় কেস, পরে বলবানি। ঠিক আছে, বলছি তোমার একটা আধার কার্ড, প্যান কার্ড আর 2 কপি ফটো, বুঝিস, আর 2টো করে সাক্ষীদার লাগবে। ও তো কোনো সমস্যা নেই, সাক্ষীদার গাদা মারা। আর কিছু লাগবে না? না না, আর কিছু লাগবে না, আর যা যা অ্যাপিল ফ্যাপিল করতে হয় সব আমি করে দেবো। বলছি টাকা পয়সা কিরকম কি লাগবে? আর কি যে বলো, টাকা পয়সা ওই মোটামুটি ফর্মে টমে যে পয়সা করি লাগবে, বাস, তাই, আমার কিছু দেওয়া লাগবে না। তাই বললে হয় নাকি? আপনারা কিছু না দিলে হয়? ও উকিল সাহেবটা আমি বুঝে নেবো, তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। হ্যাঁ একদম ঠিক বলেছে। হ্যাঁ পাদু মোটামুটি সব জানে, পাদুর আর কিছু বলার নেই। তা বলছি আপনারা সবাই মিলে একটু চেষ্টা করবেন এই অধমের যাতে বিয়েটা হয়ে যায়, ঠিক আছে? বাড়ির আশেপাশে কোথাও যদি আপনাদের আত্মীয় স্বজনের মোটামুটি কোনো মেয়েটে থাকে যে আমার সাথে বিয়ে টিয়ে দেওয়া যায়, একটু চেষ্টা করবেন। ও নিয়ে টেনশন নেই, পাদু একাই 100। হ্যাঁ মোটামুটি 2-4 দিনের ভিতরে বিয়ে হয়ে যাবে মনে করেন।
কি বলছো 2-4 দিনের ভিতরে? আমি তো ভাবিছিলাম উকিলবাবু আজকে সন্ধ্যের সময় বিয়ে করাই দেবো। ও বাবা, এত ফাস্ট পাদু! পুরো একদম বন্দে ভারত স্পিডের মতন স্পিড। ও নিয়ে কোনো চাপ নিও না, পট করে বিয়ে করাই দেবো। আগে দিকের কেসটা ক্লিয়ার করেন তারপরে। কেস তো ক্লিয়ার, কোনো কথা হবে না। কালকে সকালেই একদম সব কেস উইথড্রল। ঠিক আছে, আসি তাহলে উকিলবাবু। হ্যাঁ অবশ্যই। বলছি আমার মনে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। বলছি যাদের নামে কেসগুলো উঠাবেন তারা কি ভদ্র হয়ে গেছে? বিরাট ভদ্র, একদম ধোয়া তুলসী পাতার মতন। না, মনে একটা খটকা ছিল। অ্যাটেম্প টু মার্ডার যারা করতে চায় তারা এত শিগগিরই ভদ্র হয়ে গেল, তাই ভাবলাম। এসব কথা বললি না আমার ঢ্যামনার কথা মনে পড়ে। আরে কিচ্ছু হবে না। কি কোনো অসুবিধা? না না উকিলবাবু, কোনো অসুবিধা না। ঠিক আছে, কালকে চলে আসবো সকাল সকাল, তাহলে কি বলেন? একদম কোর্টের সামনে আমি থাকবো, ওখানে এসে সই স্বাক্ষর করবেন। মোটামুটি কেস সন্ধ্যার ভিতরে উইথড্রল হয়ে যাবে। আগের দিন যে কি ফার্স্টে আপনি কাজটা করেছেন, আমার নামের জমিটা হাগুদার নামে ট্রান্সফার করেছেন, মোটামুটি সে একদম কারেন্টের বেগে কাজ হয়েছে, কারেন্টের বেগে। যেখানে পাদু আছে আর কাজ স্পিডে হবে না বললে হলো, আর আমার বিয়ে করাই দিচ্ছে। এবার দেখো কি স্পিডে কাজ করি আমি। ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা, প্রথমবার আসলেন, বাড়ি কিছু খাওয়াতে পারলাম না আপনাদের, একটা লজ্জার ব্যাপার। এরপরে বৌদি থাকবে তো, খাওয়াই দেবে আমাদের ভালো মন্দ। তো অবশ্যই, খালি বিয়েটা করতে দাও, রেগুলার তোমাদের বিরিয়ানি খাবো, রেগুলার। না না, বিরিয়ানি না হলেও হবে। বিরিয়ানি খালি পরে আবার একটু ওই আমার একটু পায়খানার সমস্যা হয়। তাহলে পাদু আমার কাজটা কিন্তু একটু জোর দিও। ও নিয়ে কোনো কথা হবে না। না না, তোমার উপর ভরসা আছে। তবুও বিয়ের কথা বলিস তো মনের ভিতরে কিরকম একটা লাড্ডু ফুটিছে টরাম করে। ওই সবারই ফোটে, আমার কাকার তো অনেকবার ফুটেছিল। বলছি আবার তোমার কাকার মতন হবে না তো যে ডিভোর্স দিতে হবে? যদি আপনার ডিভোর্স দিতে হয়, আপনার তো আর পয়সা কড়ি লাগবে না। রাত্রি ঘুমের জন্য টিপসই মারিয়ে আপনি নিজেরটা নিজে একদম সেটেলমেন্ট করে নেবেন। সত্যি কথাটা যা বলিস না, একদম আমার মন ছুঁয়ে গেছে। উকিল হয় লাভ আছে বললি হবে না, কমসে কম ডিভোর্সটা তো তাড়াতাড়ি করা যায়। সত্যি তোমরা যে কমেডি করো তা বলার মতো নাই। বলছি স্যার ডেকেছেন? আরে বাবা হ্যাঁ, চিত্তবাবু কোথায় যে থাকেন আর কি বলবো। ওই তো একটু সংস্কৃত ক্লাস নিচ্ছিলাম। বলছি এবারে প্রশ্নগুলো কিন্তু একটু টাইট করতে হবে, কিন্তু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকটা স্কুলের প্রশ্ন কিন্তু টাফ হচ্ছে, আমাদের স্কুলে শুধু সোজা হচ্ছে। উপর থেকে কিন্তু চাপ আসবে যে তোমরা স্কুলের স্টুডেন্টদের পাস করানোর জন্য এইভাবে সহজ প্রশ্ন করছো, বুঝতে পেরেছো? এর জন্য কিন্তু একটু টাফ প্রশ্ন করতে হবে। হৃদয়ং চিদয়ং মমো। এটা আবার কি? হ্যাঁ একদম স্যার। তুমি যে মাঝে মাঝে সংস্কৃত কি বলো আমি কিচ্ছু বুঝতে পারি না। ও স্যার, আপনার না বুঝলে হবে। বলছি কি আজকে বুঝেছো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আমার বউর শরীরটা সেরকম একটা ভালো না। স্যার আপনি চলে যান, কোনো সমস্যা নেই স্যার, আমি এদিকে সব হ্যান্ডেল করে নেবো। বলছি একটু পরে যতীন স্যারকে দিয়ে রুটিনটা বানাতে হবে কিন্তু। একদম স্যার, চাপ নেবেন না, আপনি স্যার বাড়ি যান, আমি সব কমপ্লিট করে দেবো। দেখবেন কোনো সমস্যা হলে ফোন করবেন, আমি চলে আসবো। আগে আপনি এই বৌদির খেয়াল রাখেন, তারপরে কাজ বাজ তো সারা জীবন করতেই হবে। ঠিক আছে, আমি আসছি তাহলে। হ্যাঁ একদম স্যার, একদম নিঃসন্দেহে যান, আপনি কোনো চাপ নেই। বলছি এই যতীন বাবুকে দিয়ে কাজটা কিন্তু একদম আজকে পাক্কা করিয়ে রাখতেই হবে। স্যার যে কটা বাজুক, 5টা বাজুক 6টা বাজুক, কোনো চাপ নেই, একদম কাজ করে তবেই ছাড়বো। ঠিক আছে তাহলে আমি আসি। হ্যাঁ একদম স্যার। বলছি কি স্যার, আমার দিকে একটু দেখবেন স্যার, আমার ওই মোটামুটি শালির বিয়ে সামনের মাসে, বুঝতে পেরেছেন? 2-4টে ছুটি লাগবে। এবার সিএল ফিএল তো সব শেষ হয়ে গেছে, আপনি একটু দেখবেন। আরে ও নিয়ে কোনো চাপ নেই, সব আমি ম্যানেজ করে দেবো। সত্যি স্যার, আপনার মতন মানুষ হয় না। হয়েছে হয়েছে। ঠিক আছে স্যার, আপনি আরামসে যান, আমি এদিকে সব হ্যান্ডেল করে নেবো। মনে করে কাজটা করাবেন কিন্তু। একদম স্যার। কাজ না করলে হয়, সামনে আমার শালির বিয়ে, 3-4-5টা ছুটি যাবে। 2টো ছুটির কথা বললাম স্যারকে, 2টির জায়গা 5টা করে দেবো মোটামুটি হাপলা খাপলা করে। হ্যাঁ, আর এইটুকু কাজ না করলে হয়, রুটিন বানানো তো বাতের খেল। বউটার শরীর ভালো নেই, তাও বাড়িতে ছেড়ে আসলাম, আর কি করব। এমন সময় এমন ঘটনা হলো, তার কি বলবো। যাই দেখি তাড়াতাড়ি যাই, যাওয়ার সময় কিছু ফল ফল কিনে নিয়ে যেতে হবে। এমনি বলছিল মাথা ঘোরাচ্ছে। এই সময় অবশ্য সবারই মাথা ঘোরায়। ওর বাড়ির থেকে একজন লোক ডাকতে হবে, একা একা বাড়িতে রাখা ঠিক হবে না। আমার বংশেও কেউ নেই নিবংশী, না হলে কাউকে রাখলে তো ভালো হতো। এদিকে ফুটোর বউ হাগুর বউ ভালো না, নয়তো ওদের ভিতরে একজনকে রাখা যেত। আর কি করা যাবে, এখন দেখি শ্বশুর বাড়িতেই কাউকে আনতে হবে। যাই দেখি তাড়াতাড়ি যাই, মনটা কিরকম চিনিবিনি করছে। আজকে একদম ভালো লাগছে না, মনের ভিতরে কিরকম ছ্যাক ছ্যাক করে উঠছে। যাই দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে।